সবই যখন এআই করবে তো ইউজারটা আবার কেন আমি করব? ইউজারও সেই তৈরি করুক এবং তারাই আসুক, তারাই এখানে সোশ্যাল মিডিয়ার মতো ইউজ করতে থাকুক। বিষয়টা কিরকম হয়ে গেল? আসলে পয়সার তো একটা ব্যাপার এখানে অবশ্যই আসবে। রাইট, মূল কারণ পয়েন্টে আসা গেল। যে কোনো প্রজেক্টে যে রিয়াক্ট ডেভেলপার সে চিন্তা করে আমি রিয়াক্ট দিয়েই করব, যে ভিউ ডেভেলপার সে চিন্তা করে আমি ভিউ দিয়েই করব, যে অ্যাঙ্গুলার করে সে চিন্তা করে আমি অ্যাঙ্গুলার দিয়েই করব। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে একটা দিয়েই যদি সব হয় তাহলে ভিউ কেন আসলো, রিয়াক্ট কেন আসলো, অ্যাঙ্গুলার কেন আসলো, তারপরে এসবেল্ট কেন আসলো, অ্যাস্ট্রো কেন আসলো? এগুলাও যদি আমাদের সবকিছু কভার করতে পারতো তাহলে নেক্সট এগুলো কিন্তু আবার আসতো না। তো এখানে মার্কেটিং এর জন্য আসলে এআই কে অনেকভাবে যারা মানে যার যেটা প্রোডাক্ট সে সেটাকে হাইলাইট করবে, এটাই স্বাভাবিক। অ্যাজ এ ডেভেলপার আমিও বলবো যে আমি সবই পারি, আমি ফ্রন্ট এন্ড পারি, আমি ব্যাক এন্ড পারি, তুমি আমাকে যে ধরনের কমপ্লেক্সিটি দিবা আমি সলভ করে দিব। এখন এআই এর যে বিজনেস করে একটা জিনিস খেয়াল করলে দেখা যাবে যে যখন একটা এআই রিলিজ হয় প্রত্যেকবারই সে আগেরটার চাইতে বিভিন্ন বেঞ্চমার্কে আগায় থাকে। তাহলে ইউজাররা যখন এআই তে ইউজ টু হয়ে যাচ্ছে, এআই এর ব্যবহারটা শিখে ফেলতেছে, তখন অ্যাপ্লিকেশনের মধ্যেও একটা এআই ফিচার্ড হওয়াটা জরুরি হয়ে যাবে। তখন ডেভেলপমেন্টেও এআই ফিচার ইন্টিগ্রেশন করার মতো একটা নতুন দিক কিন্তু উন্মোচন হচ্ছে। ওয়েবসাইটে গেল, সেখানে সে একটা ছবি আপলোড করলো বা একটা ভিডিও আপলোড করলো, সে ফেসটাকে সোয়াপ করে তারটা বসায় দিল বা যা যেভাবে দরকার সে সেভাবে করলো। তো এইভাবে কিন্তু অনেক মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এগুলো কিন্তু ছড়ানো হচ্ছে। এর তো আর ব্রেইন ইউজ করার দরকার হচ্ছে না, তো কি দরকার আমার এত পরিশ্রমের? তো ফলে এখন যদি আমি বলি যে এই পডকাস্টার আমার একটা টাইটেল দরকার, তো আমার মাথায় 4-5টা টাইটেল আসা উচিত যেহেতু পডকাস্টটা আমি করলাম। কিন্তু একটা সময় আসবে বা অলরেডি এখন ওইটাই সময় যে আমাকে এআই কে যে জিজ্ঞাসা করতে হবে যে ভাই আমি তো এইগুলো আলোচনা করলাম, তুমি আমাকে 4-5টা টাইটেল দাও। রাইট। একটা সময় আমার 5-6 এরকম সময় থাকতে একটা ঘটনা ঘটতো। আমরা যখন পাস করতাম, মানে 5 পাস করার পরে নতুন একটা প্রতিষ্ঠানে যাব বা কোথাও ভর্তি হবো, তখন স্টুডিওতে গিয়ে আমরা ছবি তুলতাম। ওই সময় কিন্তু এই সমস্ত ক্যামেরা ট্যামেরা আসে নাই, এবং ছবি তুলতে যাওয়ার সময় স্টুডিওগুলার ভিতরে একটা ঘর থাকতো, মানে সামনে দোকানদার এবং ইয়ারা বসা থাকতো, পিছনের ঘরে নিয়ে যেত। তারপর একটা লাইট টাইট জ্বালানোর পরে বসতো, সোজা হয়ে বসেন, এই ঘাড় কাত করেন, সোজা করেন, হাসি দেন। তো আমাদের চোখের সামনে দেখতে দেখতে কিন্তু এই জিনিসটা একদম চেঞ্জড। এখন কেউ সেরকম একটা স্টুডিওতে যায় না। কিন্তু ফটোগ্রাফি জিনিসটা কিন্তু একটা কি বলবো, মানে এটা শেষ হওয়ার ব্যাপার না। নতুন টুলস টেকনোলজিতে কিন্তু ফটোগ্রাফি নতুন ভাবে এখন মানুষ, মানে আগে বিয়েতে একরকম ভিডিও করতো, এখন বিয়ের ভিডিওগুলো অনেকটা সিনেমেটিক মনে হয়, যে তারা মুভি বানাচ্ছে, এরকম একটা ব্যাপার অনেকের বিয়েতে এরকম দেখা যায়। তো আসলে প্রফেশন একদম বা একটা টাইপের প্রফেশন একবারে বন্ধ হয় এরকম না, দেখা যায় যে সেখানে চেঞ্জ আসে এবং যারা এই চেঞ্জটার সাথে অ্যাডাপ্ট করতে পারে না তারা ওই জায়গাতে আগাইতে পারে না, এবং যারা সেটার সাথে অ্যাডাপ্ট করতে পারে আসলে গেইনার কিন্তু দিন শেষে তারাই হয়। বর্তমানে আমাদের এআই এর ক্ষেত্রে যে অবস্থাটা আমাদের চোখের সামনেই, কিন্তু আমরা আজকে থেকে 2-3 বছর আগে যেভাবে কোডিং করতাম, যেভাবে কোড লিখতাম, সেম জিনিসটা কিন্তু এখন আমরা আর করি না। অনেক কিছুই দেখা যায় আমরা জাস্ট একটা কমান্ডের থ্রুতে সেই জিনিসগুলো করে ফেলি। তো এটা কিন্তু একটা হিউজ চেঞ্জ এবং সেটা আমাদের চোখের সামনেই, এবং আমরা প্রেডিক্ট করতে পারবো না যে আজকে থেকে 4-5 বছর পরে আসলে কি হইতে যাচ্ছে এখানে। নানাজন নানাভাবে বলে, বাট এটা কিন্তু আসলেই আনপ্রেডিক্টেবল এই জায়গাটা। রাইট। এবং এটা যে শুধুমাত্র ডেভেলপমেন্ট সেক্টরেই আসছে এরকমও না। আমার মনে হয় যে প্রতিটা সেক্টরেই কিন্তু এর একটা প্রভাব আমরা অলরেডি দৃশ্যমান। এবং আমাদের মতো একটা দেশ যেটাকে আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির দিকেই মানে মেনশন করি, তো এই সমস্ত জায়গাতেও কিন্তু এখন এআই এর ভালো প্রভাব চলে আসছে। তাহলে আমরা চিন্তা করতে পারি যে আমাদের থেকে আরো যারা আগায় আছে ওই সমস্ত জায়গাতে আসলে এখন মানে কি পর্যায়ে অলরেডি এই এআই এর ইয়াটা চলে আসছে। তো আমাদের মনে হয় যেই পয়েন্টটা বা যেই গল্পটা দিয়ে শুরু করা হইলো যে ফটোগ্রাফির জিনিসটা কিন্তু চলে যায় নাই, তো স্টুডিওটা কিন্তু এখন আর নাই, বাট ডেভেলপমেন্টটাও ঠিক এরকম। তবে ডেভেলপমেন্টটা থাকবে, কিন্তু ডেভেলপ করার যে প্রসেসটা সেখানে অবশ্যই পরিবর্তন আসবে এবং সেটাকে আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে। এবং ক্লায়েন্টের চাওয়াটা আসলে কিভাবে তৈরি হচ্ছিল? ক্লায়েন্টের চাওয়াটা তৈরি হচ্ছিল যে তার যে কাস্টমার
তার যেই হুম, ইউজারদের চাওয়ার ভিত্তিতেই তো ক্লায়েন্টের চাওয়াটা তৈরি হচ্ছে। তাহলে হুম, ইউজাররা যখন এআই তে ইউজ টু হয়ে যাচ্ছে, এআই এর ব্যবহারটা শিখে ফেলতেছে, তখন অ্যাপ্লিকেশনের মধ্যেও একটা এআই ফিচার্ড হওয়াটা জরুরি হয়ে যাবে। তখন রাইট। ডেভেলপমেন্টেও এআই ফিচার ইন্টিগ্রেশন করার মতো একটা নতুন দিক কিন্তু উন্মোচন হচ্ছে। হুম, তো এটাকে আমরা এক ধরনের সম্ভাবনা বলতে পারি, বা এই ট্রান্সফরমেশনের যেই সিকোয়েন্সটা সেটাকে আমরা এই জায়গাটাতে আমরা ফোকাস করতে পারি। যে রাইট, ডেফিনিটলি ওই স্টুডিওটা চলে যাবে, কিন্তু ফটোগ্রাফিটা চলে যাবে না। ফটোগ্রাফি এবং ফটো কেন্দ্রিক যে অন্যান্য যেই আরো যে এত সেক্টর তৈরি হইছে, ক্রিয়েট হইছে, ঠিক এরকম এইখানেও হুম। অনেকগুলো স্কোপ তৈরি হবে। আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। আমাদেরকে বুঝতে পারতে হবে যে কোন জায়গাটাতে আমাদের আসলে এখন সময় দেওয়া দরকার। তো এটা একটা গুড স্টার্টিং সেটাই। আমার মনে হয় এই ডিসকাশনটা শুরু করার জন্য। আমার তা আরো কিছু পয়েন্ট এরকম বলা যেতে পারে বা আমরা আজকের আলোচনায় নিয়ে আসতে পারি। সেটা হচ্ছে যে এখন যারা শুরু করবে, এখন যারা নতুন, তাদের জন্য কিন্তু একটা মানে জটিল সময় পার হচ্ছে যে আসলে তারা কি করবে? হুম, তারা কি আসলে ডেভেলপমেন্ট করবে? তারা কি আদৌ প্রোগ্রামিং শুরু করবে? সেই ভেরিয়েবল, HTML, CSS এই সমস্ত জায়গা থেকে কি তাদের শুরু করতে হবে? নাকি এই শুরু করাটার জায়গাও কোনো ক্ষেত্রে পরিবর্তন হয়ে যাবে যে না, এখন আর আমাদের হয়তোবা HTML শেখা দরকার নাই। আমরা অমুক জায়গা থেকে শুরু করতে। এরকম কি আসলে কোনো পয়েন্ট আমরা তাদের জন্য বলতে পারবো? আচ্ছা, এখানে একটা ব্যাপার হচ্ছে যে কে শিখবে? এটা একটা বড় ব্যাপার। কোন পরিস্থিতিতে শিখবে? এটা আরেকটা ব্যাপার। তবে ওভারঅল আলোচনা করতে গেলে যে শুরু করবে তার জন্য আসলে মানে সে বেসিককে স্কিপ করে শিখবে, এই জিনিসটা কিন্তু এখন পর্যন্ত কেউ এটা সাজেস্ট করে না। এইজন্য সাজেস্ট করে না যে এআই এখনো এই পর্যায়ে যায় নাই যে সে সব দায়িত্ব নিতে পারবে। এআই আমি যখন কোনো একটা যদি একটা প্রজেক্টের উদাহরণ দেই, আমি যখন কোনো একটা প্রজেক্ট বানাচ্ছি, এই প্রজেক্টটা বানানোর ক্ষেত্রে আর্কিটেক্ট হিসেবে যে থাকে তাকে খুবই দক্ষ হইতে হবে। এখন এই এবং তাকে মনে আর্কিটেক্ট হয় জানতে হবে যে কিভাবে হচ্ছে পিছনে কাজটা। হ্যাঁ, তাই না? হ্যাঁ, একজন হ্যাঁ, আর্কিটেক্টের তো অবশ্যই সে হয়তোবা কাজ করতেছে না। যেমন আমরা যদি একটা বিল্ডিং এর সাথে তুলনা করি, আর্কিটেক্ট কিন্তু সে কিন্তু ঢালাই ঢালতেছে না। কিনা না, ঢালাইটা মিক্স করতেছে না। তার মানে কি না। আসলে একটা বিল্ডিং যখন হয়ে যাচ্ছে, তৈরি হয়ে যাচ্ছে, সে কি এটার ড্যামেজ, এটার কোয়ালিটি, এটার কতদিন লাইফ সাইকেল যাবে, এগুলো কি সে এনশিওর করতে পারবে না? পারবে। যদি সে অবশ্যই। প্রত্যেকটা এলিমেন্ট সম্পর্কে জানে যে এটা করতে যেয়ে কি ব্যবহার হইলো, কি রেশিওতে ব্যবহার হইলো। তার মানে হু, হু, হু। জানার কিন্তু কোনো রিপ্লেসমেন্ট আমরা এখনো খুঁজে পাচ্ছি না, রাইট? না, না, রাইট রাইট। সেটাই। এবং আমরা এআই পর্যন্ত যদি নাও আসি, আমরা যদি আরেকটু পিছনে থাকি, যেমন ফ্রেমওয়ার্ক এর ক্ষেত্রেই একটা জিনিস বলা হয় যে কেউ কোর জিনিসটা শিখতে চায় না, সবাই ফ্রেমওয়ার্ক শিখতে চায়। কারণ কি? ফ্রেমওয়ার্ক দিয়ে কাজটা ইজি হয়। কিন্তু যারা ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করে তারা একটা জিনিস ভুল করে যে যেকোনো প্রজেক্টে যে রিঅ্যাক্ট ডেভেলপার সে চিন্তা করে আমি রিঅ্যাক্ট দিয়েই করব। যে ভিউ ডেভেলপার সে চিন্তা করে আমি ভিউ দিয়েই করব, যে অ্যাঙ্গুলার করে সে চিন্তা করে আমি অ্যাঙ্গুলার দিয়েই করব। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে একটা দিয়েই যদি সব হয় তাহলে ভিউ কেন আসলো, রিঅ্যাক্ট কেন আসলো, অ্যাঙ্গুলার কেন আসলো, তারপরে এসবেল্ট কেন আসলো, অ্যাস্ট্রো কেন আসলো? এগুলাও যদি আমাদের সবকিছু কভার করতে পারতো তাহলে নেক্সট এগুলো কিন্তু আবার আসতো না। তো হুম, এই যে লিমিটেশনটাকে জানা, আমি যে কাজটা করব সেই কাজটার জন্য বিহাইন্ড দ্য সিন আমার সাথে কি ঘটবে তার জন্য আমার কোন টুলসটা, কোন টেকনোলজিটাকে সিলেক্ট করে নিতে হবে। এই জিনিসটা জানা খুবই জরুরি। কারণ এআই স্টিল হ্যালুসিনেট করে। আমি যদি তাকে বলি যে, "আচ্ছা এটা কি করা ভালো না?" সে সাথে সাথে আমাকে বলবে, "হ্যাঁ, হ্যাঁ, তুমি এটাই করো, এটাই করা ভালো।" রাইট। এবং তার কাছে যদি আমি রেফারেন্স চাই, সে আমাকে ভুলভাল রেফারেন্সও কিন্তু এখন আইনা দিবে। হয়তোবা সেই রেফারেন্সে আমারই নাম বসানো। হুম, তো এইটা স্টিয়ারিংটা এআই এর হাতে দিয়া যদি আমি গাড়িতে বইসা থাকি তাহলে অ্যাক্সিডেন্ট হবেই। তো রাইট। ফলে বেসিক এবং থেকে আমার মনে শেখা হয় এটা খুবই জরুরি। এটার একটা বড় কারণ হচ্ছে আমাদের এআই কে যে ডাটাগুলি দেওয়া হইছে, এগুলো কিন্তু আমাদের তৈরি করাই ডাটা। তাই না? এআই তো হ্যাঁ, একটা জাস্ট মেশিন। হুম, ইনফরমেশনটা কিন্তু তাকে আমরাই দিছি। অর্থাৎ আমরাই হুম, এমন একটা নিউজ তাকে দিছি যেটার উপরে ভিত্তি করে সে কিন্তু আমাকে বলতেছে যে হ্যাঁ, এটা পসিবল। কিংবা এমন একটা হ্যাঁ, রিসার্চ তাকে দেওয়া হয়েছে। তো এগুলা আস্তে ক্লিয়ার করা হবে। আস্তে ফিল্টার করা হবে। এআই কে দিয়ে এআই এর এগুলা চেক করা হবে। তারপরে কিন্তু হুম, হয়তোবা অদূর ভবিষ্যতে যাইয়া সেগুলা একটু ভালো হবে। রাইট। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে সবার কোড কিন্তু পাবলিক না। সব কোড কিন্তু পাবলিক না। যেই পাবলিক কোডের গুলার উপরে তাকে ট্রেন করানো, এখানে যদি অনেক এথিক্স এর বিষয় আছে আসে যে আসলে সেগুলো সঠিক ছিল কিনা, এরকম ডেটাকে পাবলিকলি একটা এআই কে ট্রেন করানো। যাই হোক সেটা অন্য ব্যাপার।
কিন্তু যে ডেটাগুলো দিয়ে তাকে ট্রেন করানো সেগুলোও যে একদম হাই কোয়ালিটি ডেটা, ব্যাপারটা এরকম না। তো পরবর্তীতে আবার আমরা কিন্তু ইমপ্রুভমেন্ট এখানে দেখতে পাচ্ছি। যেমন আমরা যদি ক্লড কোডের কথা বলি, তারপরে কার্সরের কথা বলি, তারপরে ভিন্ন ভিন্ন কিছু মডেল আসে যেগুলা শুধুমাত্র কোডিং ফোকাস থাকে। তাদের দেখা যায় যে ওই ফিল্টারিং আউটটা কিন্তু সেখানে করা হয়। ফলে আগে যখন আমি এআই কে মানে জিজ্ঞাসা করতাম যে ২ আর ২ এ ৪ কিনা, সে বলতো হ্যাঁ। তারপর আমি যখন বলতাম যে ২ আর ২ এ তো ৫, সে তখনও বলতো হ্যাঁ। এটা কিন্তু এখন আর বলে রাইট। না। এই হুম, ইমপ্রুভমেন্টটা কিন্তু তার ভিতরে আসছে এবং বিশেষ করে ডিজাইন পার্টে এটা খুবই হেল্পফুল এখন। কেউ যদি একটা আ মানে যে ডিজাইনটা সে ৭ দিনে করত, ১ মাসে করত, এই ডিজাইনটা কিন্তু সে নিমিষের মধ্যেই মানে হালকা কিছু, কিছু প্রম্পটিং, কিছু টুলস টেকনোলজি সিলেক্ট করে দিলেই কিন্তু একটা সে একদম মানে রেসপন্সিভনেস সহ এবং বিভিন্ন যে রুলস গুলা, যেগুলা হয়তোবা একজন গোল্ডেন রুলস, কালার, এই সেই থিম এগুলা না জানার পরেও সে যখন একটা জিনিস প্রোডিউস করে সেটা কিন্তু ভালো হচ্ছে। কারণ কারণ এআই সেই জিনিসটা জানে। তো এই যে ট্রান্সফরমেশনটা, যে একটা সময় এআই আমাকে একটা মানে ভুলভাল জিনিস দিত বা আমাকে শুধুমাত্র ডিজাইন দিতে পারতো। কোডের ক্ষেত্রে সে অনেক ভুল করত। ওই জায়গা থেকে কিন্তু আস্তে, আস্তে কিন্তু একটা ইমপ্রুভমেন্টের দিকে যাচ্ছে। যদিও এখনো আমরা বলতে পারি না যে এটা মানে একদম প্রোডাকশন গ্রেড ইমপ্রুভমেন্ট, বাট ভালো দক্ষ ডেভেলপার যদি এআই এর সাথে কোলাবোরেট করে একটা ভালো রেজাল্ট নিয়ে আসা এখন পসিবল এবং সেটা হচ্ছে। যেজন্য কিন্তু মার্কেটে এখন কাজের চাহিদা অনেক বেশি। তারপরে আমরা নতুন, নতুন টার্ম ইমার্জিং অনেক ধরনের টার্ম শুনতে পাচ্ছি। যেমন ভাইব কোডিংটাকে একসময় খুবই ইগনোর করা হতো যে না, ভাইব কোডিং এটা মানে ভাইব কোডিং হয়। এখন যারা এটা বলতো তারা নিজেরাও কিন্তু ভাইব কোডিং করে। কারণ তারা জানে যে আমার কি লাগবে আসলে, আমার কোনটা দরকার, কিভাবে দরকার, বিহাইন্ড দ্য সিন কি ঘটবে, কোন টুলসটা আমার জন্য বেস্ট, কোন অ্যাপ্লিকেশনের জন্য কোন টুলসটা বেস্ট। সরি। এই যে কোলাবোরেশনটা, হিউম্যান এবং এআই কোলাবোরেশন, এটা একটা বেস্ট থিং। এই মানে যা কিছু এই পর্যন্ত ঘটেছে তার মধ্যে আমার মনে হচ্ছে এটা একটা বেস্ট থিং, যে হিউম্যান এবং এআই কোলাবোরেশনে আমরা যে গুড প্রোডাক্ট গুলা পাচ্ছি। রাইট। আচ্ছা, এই পয়েন্টটাতে আমি একটা জিনিস একটু উল্লেখ করতে চাইবো। সেটা হচ্ছে এই যে আমরা বলতেছি যে এআই হয়তোবা অদূর ভবিষ্যতে আরেকটু ম্যাচিউর হবে, আরেকটু বেটার রেসপন্স নিয়ে আসতে পারবে, আরেকটু ভালো করবে। তাহলে হুম, এই যে মানে এআইও একটা সময় ভালো করবে, আমরা এটাও বলতে যাচ্ছি। আবার নতুন যারা এখন শুরু করবে, তাদেরকেও আমরা উৎসাহিত করতেছি। তাহলে কি দাঁড়াবে আসলে জিনিসটা? আগামী ১ বছর বা ২ বছর বা ৫ বছর পরে আসলে বিষয়টা কোন জায়গায় দাঁড়াবে? আসলে এখন যারা শিখতেছে, তাদের তো ২-১ বছর লাগবে রেডি হইতে। আবার এআই ও ওদিক দিয়ে রেডি হচ্ছে। তাহলে এটা কি আসলে হুম। নেক্সট একটা চ্যালেঞ্জ এর দিকে যাচ্ছে কিনা? বা জবের মার্কেটটা তখন আসলে কিভাবে মানে ডিস্ট্রিবিউট হবে বা ওদের কাজের প্রক্রিয়াটা কিরকম হবে? আসলে জব জিনিসটা সবসময় চ্যালেঞ্জিং ছিল এবং চ্যালেঞ্জিং থাকবে। জবটা সবসময় বৈচিত্র্যময়। কিছু জব আসবে, কিছু জব থাকবে না, কিছু জবের ধরনটা চেঞ্জ হবে। বিষয়টা এরকমই। আর তরুণ বা নতুন যারা ইন্ডাস্ট্রিতে আসবে, কাজ করা শুরু করবে, তাদের লার্নিং যেই মানে যেভাবে তারা আগে শিখতো সেই ধরনটাও যেমন চেঞ্জ হবে। কি শিখবে সেই জায়গাটাতেও একটা চেঞ্জ আসবে। যেমন আমি যদি বলি, একটা ছেলে শিখা শুরু করলো, তারপরে সে কোনো একটা কোম্পানিতে আ জয়েন করার আগ পর্যন্ত অনেক বিষয় ছিল যেটা তার জন্য জানাটা কঠিন। যে সে একজন সিনিয়রকে প্রশ্ন করবে, তার কাছ থেকে সে অ্যান্সারটা পাবে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সে প্রচুর পরিমাণে ভ্লগ এগুলা সে ঘাটাঘাটি করে। লার্নিং লার্নিং কার্ভটা অনেক খাড়া ছিল সেই সময়। যে আমাকে একটা জিনিস বিষয়ে জানতে হইলে, একটা টুলস সম্পর্কে জানতে হইলে, একটা বেস্ট প্র্যাকটিস সম্পর্কে জানতে হইলে আমাকে অনেক দিন অপেক্ষা করা লাগবে। একটা পজিশনে আমাকে যাওয়া লাগবে। এখন সেই জিনিসটা অনেকটা ইজি। সে ঘরে বসেই কিন্তু একটা বিষয় নিয়ে এআই এর সাথে ডিসকাস করতে পারে। যেহেতু এআই এর থ্রুতে সে আ মানে তার জানার যে পরিসরটা সেটাকে অনেক বাড়ায় নিতে পারে। কারণ আমার যে জিনিসটা অনেক দিন রিসার্চ করার পরে বের করতে হতো, অলরেডি ওই ডেটাগুলা দিয়ে কিন্তু এআই কে ট্রেন করানো। হুম, ফলে জানার এই জায়গাতে যে একটা দূরত্ব ছিল, সেইটা কিন্তু এখানে অনেকটা কমলো। ইভেন আমরা যখন HTML করতাম,
হয়তোবা HTML রেন্ডার করাইতে গিয়েও আমাদের অনেক প্রবলেম হয় যে আচ্ছা এই জিনিসটার পরে ট্যাগের আমি কোথায় ভুল করলাম যেটা আসলো না, ভুল অ্যাট্রিবিউটটা আমি কোথায় লিখলাম। রাইট। তো এই জিনিসটার ভুলটা ধরার জন্য আমাকে যে পরিমাণ অপেক্ষা করতে হতো, এখন কিন্তু তাকে সেই পরিমাণ অপেক্ষা করতে হচ্ছে না বা হবে না। তো এই যে জানার বিষয়টা তার জন্য ইজি হবে, বুঝার বিষয়টা তার জন্য ইজি হবে। এখন কঠিনটা যেটা হবে সেটা হচ্ছে যে এই সময়টাকে কাজে লাগানো। কারণ আমাদের সবার লাইফে প্রবলেম থাকে, সবার লাইফে কাজ থাকে। জানার ব্যাপারটা আমার জন্য ইজি তার মানে এই না যে আমার আজ থেকে ৫ বছর আগে যে প্রবলেমগুলা হতো সেই প্রবলেমগুলো এখন আমার নাই। আগে আমি হয়তোবা পরিবারের সাথে যুক্ত ছিলাম। আমাকে পরিবারের মানুষজনের পেছনে সময় দিতে হতো। আমি যেখানে থাকি সেখানের হয়তোবা একটা মেসে থাকি, সেখানে বাজার-টাজারের পেছনে আমাকে সময় দিতে হতো। এই সমস্যাগুলা কিন্তু থাকবেই। এগুলা যে যাবে এরকম না। কিন্তু সময়টাকে যে কাজে লাগাবে, এই যে ফ্র্যাগমেন্ট অফ টাইম, কেউ যদি মনে করে যে আমি একটা লম্বা সময় পাবো তার ভিতরে আমি শিখবো। ব্যাপারটা কিন্তু এরকম না। এই যে ফ্র্যাগমেন্ট টাইম গুলা যে পাওয়া যায়, এই সময়গুলাতে কেউ যদি সঠিকভাবে AI কে কাজে লাগায়, সঠিকভাবে যদি সে এই নলেজ গুলাকে গ্যাদার করার চেষ্টা করে তাহলে সে লার্নটা খুব দ্রুত করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে যে সে কি শিখবে বা কিভাবে শিখবে? অবশ্যই বেসিক এর উপরে কোনো কিছু নাই। আচ্ছা। বেসিকটা যদি তার জানা না থাকে সে কিন্তু আসলে ওই যে ওই ভুলভাল যখন সে কোনো কিছু দেখবে, সে জিনিসটাকে তো সে ওই সময় প্রিভেন্ট করতে পারবে না। যে ভুলগুলা ঘটতে পারে। তো এইজন্য আসলে শুরু করতে হবে অবশ্যই বেসিক থেকে এবং সময়টাকে কাজে লাগাতে হবে বেশি। যেহেতু আচ্ছা, এখন আমরা শেখার যে অনেক সুযোগ। আমরা যে একটা বিষয় দেখি প্রায় বা এখন YouTube এ অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন রকমের AI টুলকে বলা হচ্ছে যে YouTube ক্লোন করে দাও, ওটা ক্লোন করে দাও কিংবা দেখা গেছে Netflix এর একটা ক্লোন অ্যাপ বানায় ফেলো এবং within হুম, মিনিট সেটা করেও ফেলে। হুম। আসলে কি এটা আসলে কোনো কাজের অ্যাপ্লিকেশন বা এটা দিয়ে কি আসলে কিছু করা যাবে? এটাকে দিয়ে আসলে কি প্রোডাকশন চিন্তা করা যায়? মানে এইটাকে কেন সামনে নিয়ে আসা হচ্ছে বারবার? এবং যে নিয়ে আসছে সে কি মনে করতেছে যে এটা আমি বলতেছি এটা দিয়ে আসলে কি এআই এর ক্যাপাবিলিটি টাকে মানে ফোকাস করা হচ্ছে? নাকি এটা জুনিয়রদেরকে থ্রেট করা হচ্ছে? নাকি বোঝানো হচ্ছে যে না নাকি এটা আসলে যারা বিশেষ করে ক্লায়েন্ট আছে বা যারা আসলে বিজনেস ওনার আছে তাদেরকে বোঝানো হচ্ছে যে আপনি কেন জুনিয়রকে দিয়ে করবেন? আপনি নিজেই তো বললে পারেন তাহলে এই অ্যাপটা বানায় ফেলবে। আসলে বানায় তো ফেললো। মেবি আমরা একটা ইন্টারফেস এ সেটাকে দেখলাম। এরপরের গল্পটা কি আসলে? একটা প্রজেক্টকে প্রোডাক্ট এ কনভার্ট করার যেই গল্পটা, ওইখানে কি আমাদের একটা জার্নি কি থাকবে না বা ওখানে একটা চ্যালেঞ্জ তো অবশ্যই মনে হয় আছে নাকি? হ্যাঁ, সেটা তো অবশ্যই। কারণ এখানে ব্যাপারটা হচ্ছে যে প্রজেক্ট একটা প্রোডাক্টে কনভার্ট হওয়ার পিছনে যে গল্পটা, সেটা কিন্তু এত সোজা না। আমি যদি আজকে একটা YouTube ক্লোন বানাই, সেটা যদি প্রোডাকশন গ্রেড ও হয়, তারপর তো সেটা প্রোডাক্ট হবে না। এটা কে ইউজ করবে? আজকে যদি আমি একটা Facebook এর ক্লোন বানাই, সেটা যদি Facebook এর চাইতেও ভালো হয়, সেখানে সেফটি, সিকিউরিটি, আদার্স থিংস ও যদি ফার বেটার হয়, কে ব্যবহার করবে সেটাকে? এখানে মার্কেটিং এর ব্যাপার থাকে, মানে ইউজারদের এনগেজ করানোর ব্যাপার থাকে। অনেক বিষয় থাকে এইখানে। তো এই যে বড় কর্পোরেট কোম্পানিগুলা। এক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এখানে আবার এআই দিয়ে কিছু ইউজার তৈরি করতে হবে। যারা আবার এটা ব্যবহার করবে। হ্যাঁ, কারণ হ্যাঁ, ওয়ার্লডটা হ্যাঁ, তো হ্যাঁ। এরকম ভাবেই ট্রান্সফার হবে, তাই না? মানে এইটার জন্য আর আমার উপরে হুম, কেন ডিপেন্ড থাকতে হবে? তো হ্যাঁ, দেখা গেল একটা প্রোডাক্ট বানাইলাম। সেই প্রোডাক্টটা এআই কে দিয়ে বানাইলাম। এআই কে দিয়ে ডিপ্লয় করলাম। আবার এআই কে ইউজ করলাম যে তুমি মার্কেটিং করো। সবই যখন এআই করবে তো ইউজারটা আবার কেন আমি করব? ইউজারও সেই তৈরি করুক এবং তারাই আসুক, তারাই এখানে সোশ্যাল মিডিয়ার মতো ইউজ করতে থাকুক। বিষয়টা কিরকম হয়ে গেল? আ আসলে পয়সার তো একটা ব্যাপার এখানে অবশ্যই আসবে। রাইট মূল কারণ পয়েন্টে আসা গেল। রাইট আমি পয়সা তো আর আমি এআই এআই দিবে না। দিয়া না, আমি এক্সাক্টলি। এআই কে যত ইউজ করাই, এন্ড অফ দ্যা ডে আমার রিয়েল ইউজার লাগবে। যারা হ্যাঁ, আমার Facebook ব্যবহার করলে জিনিসটা হয়, Facebook আমি যে মার্কেটিংটা করলাম, আমার প্রোডাক্টটা তো কাউকে না কাউকে কিনতে হবে সেখান থেকে। আমার এডটা তো কোনো একজন রিয়াল পারসন কে দেখাইতে হবে যে রেভিনিউটা জেনারেট করবে। দিন শেষে তো আমরা যতই ফ্রি জিনিস দেই, যেমন একটা কথা কোন একটা চ্যানেলে শুনলাম যে যখন একটা জিনিস ফ্রি হয় তখন আপনিই প্রোডাক্ট। রাইট, কারণ এই যে রাইট। এটা ব্রাউজারটা ইউনিভার্সাল ট্রুথ। আপনি ব্রাউজারটা ফ্রি ব্যবহার করেন, আপনি অমুক সাইটটা ফ্রি ব্যবহার করেন। আপনার ডেটা কালেক্ট হচ্ছে, আপনার ডেটা সেল হচ্ছে। আপনি প্রোডাক্ট সেখানে অথবা তার প্রোডাক্টটা আপনি কিনেন। তো এই যে প্রজেক্ট যখন প্রোডাক্ট হয়ে উঠতে হয়, তখন আসলে সেখানে একটা রিয়াল সমস্যা ফাইন্ড আউট এর ব্যাপার থাকে। যেমন আমি কোথায় মানুষকে ভিডিও দেখাবো, এটা এখন আর সমস্যা না। ভিডিও দেখার অনেক জায়গা থাকবে। কিন্তু হুম, একজন মানুষ কেন ভিডিও দেখবে এটা একটা প্রশ্ন হতে পারে। যে আমি কেন YouTube এ দেখব না? আমি কেন নতুন একটা চ্যানেলে দেখব? তো এরকম যদি একটা গল্প তৈরি করা যায়, সেই গল্পের পিছনে যখন কাজ করা যাবে, তারপরে যেটা পারফেকশন এর বিষয়টা আসবে যে অ্যাপ্লিকেশনটা পারফেক্ট কিনা, এটা তার পারপাসটা সার্ভ করতে পারে কিনা।
তো একটা গল্প লাগবে বা একটা পারপাস লাগবে এবং পারপাসটা সার্ভ করার জন্য একটা ভালো অ্যাপ্লিকেশন লাগবে। তখন সেটা হয়ে উঠবে একটা প্রোডাক্ট, যখন সেখানে ইউজারের এনগেজমেন্টটা হবে। তো আমরা সেটাই। যখন দেখি যে ভাইব কোডে মিনিটের মধ্যে একটা ইউটিউবকে তারা ক্লোন করতে পারে বা একটা টুইটারকে তারা ক্লোন করতে পারে। এখন যে গাড়ি বিক্রি করে সে তো দেখাবেই যে আমার গাড়িটা ৩ সেকেন্ডের ভিতরে ১০০ কিলোমিটারে রিচ হুম, করতে পারে। রাইট। এখন ৩ সেকেন্ডের ভিতরে ১০০ কিলোমিটার রিচ করতে পারার মানে এই না যে আমি সেই গাড়িটা নিয়ে যে যে কেউ মানে যদু-মধু কদুকে নিয়ে আমি একটা রেসে বসায়া দিলাম, সে ওই রেসটা জিতে আসবে। সেটা ওই সত্য। রেসটা জিততে হলে তাকে রিয়েল ড্রাইভার হইতে হবে। তো হুম, এখানে মার্কেটিং এর জন্য আসলে এআই কে অনেকভাবে যারা মানে যার যেটা প্রোডাক্ট সে সেটাকে হাইলাইট করবে, এটাই স্বাভাবিক। অ্যাজ এ ডেভেলপার আমিও বলব যে আমি সবই পারি। আমি ফ্রন্ট এন্ড পারি, আমি ব্যাক এন্ড পারি। তুমি আমাকে যে ধরনের কমপ্লেক্সিটি দিবা আমি সলভ করে দিব। এখন এআই এর যে বিজনেস করে একটা জিনিস খেয়াল করলে দেখা যাবে যে যখন একটা এআই রিলিজ হয় প্রত্যেকবারই সে আগেরটার চাইতে বিভিন্ন বেঞ্চমার্কে আগায়া থাকে। হুম। মানে সবাই যেই আগায় থাকে। রিলিজ হ্যাঁ, করে যার সবাই সবাই আগায় হ্যাঁ, থাকে। এইটা হচ্ছে আমি একটা বিষয় দেখি যে সবাই আগায় আছে। হুম, মানে পিছায় যে কেউ আছে সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। না সবাই দেখি যে আগায় পিছ আছে। যে পিছায়া থাকলো সেও ২ দিন পর একটা রিলিজ করে, তারও বেঞ্চমার্ক সেখানে বেশি। রাইট। সব এআই তো ইনসান। হ্যাঁ, সেই লেভেলের মার্কেটিং। তো এটাই হচ্ছে মার্কেটিং এর একটা বিষয় এবং এটাই স্বাভাবিক যে যার মার্কেটিং করবে। কিন্তু দিন শেষে প্রোডাক্ট এবং প্রোডাকশন গ্রেড প্রোডাক্ট এটাও ফুললি এআই এর দ্বারা এখন সম্ভব না। আর একটা প্রোডাকশন গ্রেড এআই প্রোডিউস করতে পারলেও সেটা থেকে বেনিফিট পাওয়াটা সম্ভব না। এটার জন্য আরো যেমন যে এটা বানালো তাকেও জবটা খুঁজতে হবে যে এটা আমি আর কারোর জন্য বানাবো যে আমাকে পয়সা দিবে। হুম, তো দিন শেষে পয়সাই ম্যাটার করে। ফলে এটা আসলে ওই ইয়ার ব্যাপার না যে কত ফাইন প্রোডাক্ট আমি বের করতে পারলাম এআই থেকে। রাইট। আচ্ছা তো আমরা মনে হয় আলোচনার অলমোস্ট শেষের দিকে। আমরা শুধু একটা পয়েন্ট হুম, আবার মেনশন করতে চাই যে এআই এর যে নানান বিষয়গুলো আমরা এখানে আলোচনায় উঠায় নিয়ে আসলাম। তাহলে এআই আসার ফলে কি আসলে ভালো হইলো নাকি আসলে খারাপ হলো? আমাদের আসলে কি এক্সপেকটেশন ছিল? আমাদের আসলে এআই কি চলে যাওয়া উচিত? নাকি এআই আদৌ আমাদের জন্য কোনো বেনিফিট মানে নিয়ে আসছে? আচ্ছা এআইটার যে পরিমাণ হাইপটা এখন বেশি। বাট এআই এর ইমপ্লিমেন্টেশনটা সেটা তো আজকের না। ও দীর্ঘদিন যাবৎ এআই এর অ্যাপ্লিকেশন এটা চলে আসছে। কিন্তু এখন যেই রকম হাইপটা এইরকমটা ছিল না। এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে এই সময়ে যেই পরিমাণ এআই এর পিছনে ইনভেস্ট, এআই কে হুম। কেন্দ্র করে যেই পরিমাণ মানে যারা হার্ডওয়্যার বানায় তারা যেই পরিমাণ ইনভেস্ট এবং যারা সফটওয়্যার বানায় তাদের যেই পরিমাণ ইনভেস্ট, আমি আমি এটাকে যদি রিসেন্ট বলা একটা হয় ডাটার একটা কথা বলি। NVIDIA এখন ওয়ার্লডের মানে হ্যাঁ, সবচাইতে মানে বড় মানে $5 ট্রিলিয়ন ডলারের কোম্পানিতে পৌঁছায় গেল। তো এটাও হ্যাঁ, কিন্তু আমার মনে হয় যে শুধু এআই এর জন্যই আসছে। কারণ এআই আসার পরেই কিন্তু তাদের এই জিপিইউ এবং হুম, হুম, এই হুম, বিষয়গুলা এত বেশি ইম্পোর্টেন্স হইছে এবং অন্যান্য কোম্পানিরা এটার উপর হিউজ ইনভেস্ট করতেছে। তো হুম, আমার মনে হয় যে এআই থেকে যদি কেউ বেনিফিট হইতে পারে সবচেয়ে বেশি মানে তারাই হইল এবং কোম্পানিটা হ্যাঁ, কোন পর্যায়ে নিয়ে গেল। রাইট। তো আম এই যে এই ধরনের অনেক মানে সব প্রতিষ্ঠানই কিন্তু এখান থেকে বেনিফিটেড হচ্ছে এরকম না। এই যে এআই বাবল বলা হচ্ছে যেটাকে, যেখানে সবাই শুধুমাত্র এআই এর পিছনে ইনভেস্ট করো, এআই কে অ্যাডপ্ট করো। এখানে কিন্তু মানে লসের মুখেও পড়বে। কিছুদিন আগেই কিন্তু এই যে বিটকয়েন, ক্রিপ্টোকারেন্সি নিয়ে বিশাল একটা ব্যাপার ছিল। যেন ওয়েব 3 ও মানে এমন হাইপে গেল যে নেক্সট মনে হয় এইটাই। অন্যান্য টেকনোলজি মনে হয় আর থাকবে না। এরকম একটা ব্যাপার। পরবর্তীতে আর সেই হাইপটা নাই। বাট এআই এর যেহেতু এটা হাইপ হইলেও এটার অ্যাপ্লিকেশনটা যেহেতু মানুষের মানে আসলে একটা জিনিস বলতে গেলে আসলে এআইটা আমাদেরকে সবচাইতে বেশি বেনিফিটটা কোথায় দিল? আমি আমার আ ল্যাপটপে কাজ করার সময় হয়তোবা আমি তাকে কিছু লিখে কমান্ড করতাম যে, "আচ্ছা তুমি এই জিনিসটা করো।" অথবা আমি একটা সুইচ প্রেস করতাম। তো এই যে কমিউনিকেশনটা আমার খুবই মানে স্পেসিফিক হইতে হতো। হুম, এখন কমিউনিকেশনটা এআই থাকার জন্য একজন মানুষকে কি আমার স্পেসিফিক হইতে হয়? আমি তো ফ্যানটা চললে আমি বলতে পারি, "এই ওইটা বন্ধ করো তো।" এখন যে একজন হিউম্যান ওইটা বলতে কিন্তু সে বুঝবে যে ফ্যানটা। কারণ তার কাছে কনটেক্সটটা থাকবে। তো এই যে এআই কে যদি প্রপার কনটেক্সট দেয়া যায় এবং তার সাথে যখন কমিউনিকেট করতে পারা যায় হিউম্যান আ কি বলে ল্যাঙ্গুয়েজে তখন কিন্তু সে বুঝতে পারে। তো এই যে কমিউনিকেশন এর যে ব্যারিয়ারটা ছিল যন্ত্রের সাথে মানুষের এই ব্যারিয়ারটা এখন আর নাই। এটাই হচ্ছে এআই এর সবচাইতে বড় রেভলিউশন। যে কমিউনিকেশনটা এখন অনেক ইজি। ফলে
এআই কে কখনো মানে আমরা এরকম চিন্তা করতে পারি না যে হয়তোবা মানে এআই যে একটা এআই বাবল বলি, যাই বলি, এইটা একদমই ভুয়া। ব্যাপারটা এরকম না। কিছু জিনিস হাইপে অনেক বেশি, মাতামাতিটা অনেক বেশি। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা আসলে একটা মানে বর্তমানে একটা নেসেসারি একটা বিষয়। যেমন আমি একটা সিভি আপলোড করলাম। সিভি আপলোড করার পরে আমাকে ফর্মটা আবার নতুনভাবে পূরণ করতে হতো। নাম-ধাম এই সেই। কিন্তু ৫ জনের সিভিটা ৫ রকম। কিন্তু নাম কোনটা এটা কিন্তু এআই বুঝতে পারবে। হয়তোবা এটার জন্য আমাকে অনেক রেজেক্টস, অনেক অপারেশন চালাইতে হতো। সেই জায়গাটা কিন্তু একটি এআই এর জন্য অনেক ইজি, একটা মডেলের জন্য। তো ফলে একজন যখন এমন একটা অ্যাপ্লিকেশন তৈরি করবে যেখানে সে সিভিটা আপলোড করলে বাকি আর তার কোনো কিছু বলা লাগে না। এই সুবিধাটা কিন্তু কোনো কিছুই রিপ্লেস করতে পারবে না। তো এইটা হচ্ছে এআই এর সবচাইতে বড় সুবিধা এবং সেটার সাথে, সাথে আবার কিছু এআই এর আমরা বর্তমানে ব্যাড ইফেক্টও কিন্তু দেখি। যেটা না বললেই না। যেমন আজকে থেকে হয়তো ৪-৫ বছর আগেও একটা ভিডিও দেখলে আমরা বলতাম যে আচ্ছা এটাকে রিয়েল হিসেবে ধরা যায়। যদিও তখন হুম, ডিপ ফেকিং বলে একটা জিনিস ছিল। কিন্তু এই লেভেলের ফেকিং তখনও ছিল না। আর ডিপ ফেকটা সবাই করতে পারতো এরকম না। বাট বর্তমানে একজন একটা ওয়েবসাইটে গেল, সেখানে সে একটা ছবি আপলোড করলো বা একটা ভিডিও আপলোড করলো, সে ফেসটাকে সোয়াপ করে তারটা বসায় দিল বা যার যেভাবে দরকার সে সেভাবে করলো। তো এইভাবে কিন্তু অনেক মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এগুলো কিন্তু ছড়ানো হচ্ছে। তারপরে ভয়েস ক্লোনিং এর যে বিষয়গুলা, এআই বট দিয়ে কিন্তু এখন অনেক ধরনের মানে অনেক আনএথিক্যাল জিনিস কিন্তু এখন ঘটানো হচ্ছে এআই এর মাধ্যমে। অনেক কিছুকে ম্যানিপুলেট করা হচ্ছে। তারপরে যারা এখন এআই কে ব্যবহার করে যে জায়গাটাতে তার নিজের একটা জিনিস লার্ন করার কথা ছিল, বলতে গেলে যারা স্টুডেন্ট, দেখা গেল সে নিজে লার্ন করে না, সে এআই থেকে একটা হয়তো তার একটা হোমওয়ার্ক লাগবে, সে সেটাকে আরেকজনকে দিয়ে করানোর মতো, অনেকটা চুরি করার মতো সে সেটাকে করে নিয়ে তারপরে সেটাকে জমা দিচ্ছে। তো এই ধরনের সুযোগ সুবিধা এটা আসলে এআই এর কাছ থেকে যারা নিচ্ছে এটা তাদের জন্য ক্ষতি, বাট এটা বলবো যে একটা এআই এরই ক্ষতির দিক। আরেকটা জিনিস উল্লেখ না করলেই না, যেটা হচ্ছে আমাদের কিন্তু ব্রেইনটা বা বডিটা যেভাবে ফাংশন করে, যখন আমরা পরিশ্রম করব তখন আমাদের বডি ধীরে ধীরে আরো সুগঠিত হইতে থাকে। যে এত পরিশ্রম করে তাহলে তার বডির কাঠামোটা আরো স্ট্রং করা উচিত। মূলত ব্রেইনই এই ফাংশনটা করে। আবার যখন আমরা ব্রেইনকেও ইউজ করি তখন ব্রেইনও তার মানে ইউজটা বাড়াইতে থাকে যে আচ্ছা আমাকে আরো বেশি পারফর্ম করতে হবে। তো এই যে আমরা ব্রেইনের ইউজটা যখন আস্তে আস্তে কমায় দিব, তখন ব্রেইনও দেখবে যে আচ্ছা এর তো আর ব্রেইন ইউজ করার দরকার হচ্ছে না, তো কি দরকার আমার এত পরিশ্রমের। তো ফলে এখন যদি আমি বলি যে এই পডকাস্টার আমার একটা টাইটেল দরকার, তো আমার মাথায় ৪টা ৫টা টাইটেল আসা উচিত, যেহেতু পডকাস্টটা আমি করলাম। কিন্তু একটা সময় আসবে বা অলরেডি এখন ওইটাই সময় যে আমাকে এআই কে যে জিজ্ঞাসা করতে হবে যে ভাই আমি তো এইগুলো ওগুলো আলোচনা করলাম, তুমি আমাকে ৪টা ৫টা টাইটেল দাও। রাইট। তো এটাই সবচেয়ে একটা খারাপ ইফেক্ট, যে ব্রেইনের ইউজটা কম হচ্ছে এবং মানুষ আস্তে আস্তে এআই ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। এটা একটা ব্যাড ইফেক্ট আমরা যেটা বলতে পারি। আদারওয়াইজ ভালো দিক তো ভালোই, সবকিছুর একটা ভালো খারাপ থাকবেই। এখন বিদ্যুৎ তো দরকার, এখন কেউ যদি কারেন্টে শক খায়, সে যদি বলে যে আমি মোমবাতি ইউজ করব, এটা তো আর প্র্যাকটিক্যাল না। এক্সাক্টলি। তো আমার মনে হয় মোটামুটি বেশ কিছু টপিক কভার করলাম এবং যেটি আমাদের অডিয়েন্সের জন্য বেশ হেল্পফুল হবে। তো আমরা নেক্সট কোনো একটা আলোচনায় আমরা হয়তোবা আরেকটু ডিপ আলোচনা করার চেষ্টা করব। এই রাইট। বিষয়গুলো তো আমরা এখন যেভাবে আলোচনা করলাম, তাতে একটা মানুষ হয়তোবা এগুলো নিয়ে আন্ডারস্ট্যান্ড করতে পারবে যে কি করতে হবে। বাট হ্যাঁ। কিভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, টার্মস গুলা কি, সেইসব বিষয়গুলা কোনটা কাকে কি বলে, বিশেষ করে যারা ডেভেলপমেন্টে আছে, তাদের তো শুধুমাত্র এটার মানে সুবিধা-অসুবিধা বুঝলে হবে না। তারা যখন ডিসাইড করবে যে হ্যাঁ, আমি মোটামুটি ওকে, আমি এটা নিয়ে কাজ করতে চাই। তো সেই সময় কিন্তু তার কিছু হেল্প লাগবে, যেটা হয়তোবা আমরা আমাদের এই আলোচনার মধ্যে দিয়ে এরকম আরো ২-৪ টা আলোচনা পডকাস্টের মধ্যে দিয়ে আমরা সেগুলা ভবিষ্যতে নিয়ে আসার চেষ্টা করব। রাইট। আর আমাদের হয়তোবা স্পেসিফিক টুলস কিছু যেগুলা প্রোডাক্টিভিটির জন্য আমাদের কাজে আসবে, এই বিষয়গুলো আলোচনা করতে পারি। তারপর গ্লোবাল জব মার্কেটে এখন কি অবস্থা, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। তারপরে জবের যে বিভিন্ন টাইটেলগুলো একসাথে মার্জ হচ্ছে, আগে একরকম জব খোঁজা হতো, এখন সেটা ভিন্নভাবে সেগুলোকে এক্সপেকটেশনটা ভিন্ন। এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় যে আমরা ভবিষ্যতে আলোচনা করতে পারি আর কি।
রাইট। এবং আমাদের অডিয়েন্স যারা এতক্ষণ শুনলেন, তাদের যদি মনে হয় যে এই আলোচনাটা আপনার জন্য হেল্পফুল, তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন আমাদের যে লেটেস্ট ভিডিওস গুলো সেগুলো নোটিফিকেশন আপনি পান। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করলাম। ইমরান, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ।